জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে যে মত পার্থক্য দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে 7 দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হলে সরকার নিজে থেকেই সিদ্ধান্ত নেবে, এমনটি জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের এই কঠোর বার্তার ফলে রাজনৈতিক দলগুলোর মাঝে মতপার্থক্য দূর হবে কি? জুলাই সনদ কেন্দ্রিক জটিলতার অবসান হবে কি? এদিকে ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। 63 আসনে এখনো সিদ্ধান্ত জানায়নি দলটি। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে বিচার বিশ্লেষণ। এনসিপি বলছে সরকারের ভেতরেরই একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে, আর জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক 8টি দল নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই মুহূর্তের রাজনৈতিক হালচাল নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, কবি, সাংবাদিক ও সম্পাদক, চর্চা.com। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সোহরাব হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা। 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী তালিকা নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই, এবং অনেক হেভিওয়েট প্রার্থী যেমন বাদ পড়েছে, গুরুত্বপূর্ণ অনেক নেতাকে আমরা প্রার্থী তালিকায় দেখতে পাচ্ছি না। সবকিছু মিলিয়ে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ এবং অপূর্ব জাহাঙ্গীরকে শুভেচ্ছা। মানে শুধু বিএনপির তালিকাই টক অফ দ্য টাউন না বা টক অফ দ্য কান্ট্রি না, পুরো নির্বাচনী প্রক্রিয়াটা নিয়েই দেশ জুড়ে আলোচনা, মানুষের মধ্যে সংখ্যা, আশা, হতাশা, আবার উদ্দীপনাও আছে। সবটা মিলে এক ধরনের আমরা আশা নিরাশার মধ্যে আছি। এর মধ্যে বিএনপি 237টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, আবার 63টি আসনের প্রার্থী স্থগিত রেখেছে, অর্থাৎ তারা পরে জানাবে বলছে। এর মধ্যে ধরে নেওয়া যায় একটা বড় অংশ হচ্ছে বিএনপির যে বলেছে যে যাদের সঙ্গে আন্দোলন করেছে তাদের সঙ্গে নির্বাচন পরবর্তীকালে সরকার গঠনেরও ইচ্ছা তাদের আছে। তা সেক্ষেত্রে ধরে নিতে পারি যে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট এবং বিএনপির সম্ভাবনা আরও 2-1টি দল, তাদের নেতাদের হয়তো এখানে জায়গা দেয়া হবে বা তারা নিজে নিতে পারবে। হ্যাঁ, আপনি বলেছেন যে বেশ কয়েকটি জায়গায় প্রত্যাশিত বা আলোচিত, প্রত্যাশা তো সেই দলের ব্যাপার, আলোচিত অনেকের নাম নেই। এটি কোথাও অভ্যন্তরীণ বিরোধের কারণে, আবার কোথাও হয়তো সহযোগী বা মিত্র দলগুলোরকে জায়গা করে দেওয়ার জন্যে। এখনও যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আর সুতরাং এটি নিয়ে আমাদেরও চূড়ান্ত কথা বলার সময় আসেনি। আজ প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে বিএনপি এই তালিকা ঘোষণার আগে বিভিন্ন জায়গায় প্রার্থিতা নিয়ে নিজ দলের মধ্যে এবং সহযোগী দলের সঙ্গে বেশ কিছু অঘটন ঘটেছে, হানাহানি হয়েছে, মারামারি হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে অভ্যন্তরীণ বিরোধে। তো এই তালিকা ঘোষণার পর পরিস্থিতি কিভাবে বিএনপি সামাল দেয় সেটা হলো দেখার বিষয়, কারণ তার উপরে নির্ভর করবে বিএনপির পরবর্তী নির্বাচনী যাত্রা। জুলাই সনদ নিয়ে তর্ক বিতর্ক আমরা নানা রকম ব্যাখ্যা দিতে পারি, কিন্তু মাঠের পরিস্থিতি কি? যেমন বিএনপি যাকে এই মুহূর্তে নির্বাচনে যাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, জামাত ইসলামের মধ্যে কিন্তু এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিষয়টি নেই। তারা যাকে যেখানে আগে ঘোষণা করেছে অথবা তার মধ্য থেকেও যদি ছেড়ে দেয়, জামাতের একজন নেতা তো বলেছেন তারা 100 আসন ছেড়ে দিতে প্রস্তুত। এই তালিকা ঘোষণার পর এখন জোটের লড়াই চলবে, মানে কে কার সঙ্গে যুক্ত হবে, কে কার সঙ্গে
যুক্ত হবে না। ইতিমধ্যে আমরা তালিকা ঘোষণার পরপরই দেখলাম যে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের। সে সঙ্গে আরো একটি ঘটনা দেখলাম যে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তীব্র যানজট। না, এটাই হচ্ছে বিএনপি কিভাবে সামাল দেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে, যা যদিও হওয়া উচিত নয় কোনো গণতান্ত্রিক দলে। প্রথম প্রশ্ন হচ্ছে এই তালিকাটা কিভাবে ঘোষিত হয়েছে। রাজনৈতিক দলবিধির অনুযায়ী কিন্তু তৃণমূল থেকে আসার কথা এই প্রস্তাবগুলো, এবং তার ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব বা মনোনয়ন বোর্ড তারা একটা নাম বেছে নেবে। কিন্তু সেটা এসেছে কিনা, যেসব নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে যদি তৃণমূল থেকে পাঠানো না হয় তাহলে তো এটাকে বলা হবে উপর থেকে চাপানো। আপনি যে দুটি ঘটনার কথা বললেন সেটা কিন্তু কম। বিএনপিতে আমরা তো আশঙ্কা করেছিলাম যে আরও অনেক বেশি বিক্ষোভ হবে। জানি না কালকে কি হয়, তবে এটার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ করার, প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু জনজীবন অচল করে নয়, রেল লাইন বন্ধ করে নয়, এবং যা জনজীবনে দুর্ভোগ হয় এরকম কিছু করবে না বলেই আমরা প্রত্যাশা করি। একটা প্রশ্ন রাখতে চাই জনাব সোহরাব হাসান, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলটি কোন কোন বিষয়গুলো বিবেচনায় রেখেছে বলে মনে করেন? প্রথম বিবেচনা তো জয়ী হওয়া। কারণ ধরুন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার 3টি আসন, তার জন্য 3টি আসন। প্রথম কথা হয়েছিল তার যে শারীরিক অবস্থা তাতে তিনি নির্বাচন করতে পারবেন কিনা, এক ধরনের অনিশ্চয়তা ছিল শুরু থেকেই। অনিশ্চয়তা ছিল। আর তারপর 3টি আসন, তার মানে বিএনপি নেতারা, বিএনপি নেতৃত্ব ধরে নিয়েছে যে তাকে যেখানে মনোনয়ন দেওয়া হবে সেটা জয় নিশ্চিত, এবং অতীতে তিনি কোনো নির্বাচনে পরাজিত হননি। এটি একটি। আর এরকম শুধু তো দলের চেয়ারপারসন না, আরও যাদের জয় নিশ্চিত, এটি একটি। আরেকটা হচ্ছে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন, সংগ্রাম করেছেন, জেল জুলুম সহ্য করেছেন, এরকম অর্থাৎ পোড় খাওয়া নেতা, সেটি একটি। এটা হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি। মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে যাতে জনগণের সামনে উপস্থাপন করা যায় যে তাদের প্রার্থী, বিএনপির প্রার্থী অনেক ভালো, তাদের কোনো কলঙ্ক নেই, তাদের কোনো বিতর্ক নেই, দুর্নীতির অভিযোগ নেই, এটি। আবার আরেকটি যেটি খুব কম বলা হয় সেটা হচ্ছে অর্থবিত্ত, মানে যাদের সম্পদ আছে। কারণ সামর্থ্যবানদের এর মধ্যে ব্যবসায়ী নিশ্চয়ই আছে। আমরা তো বিগত কয়েকটি জাতীয় সংসদে দেখেছি 60% উপরে হচ্ছে ব্যবসায়ী। তো এর মধ্যেও অনেক ব্যবসায়ী আছেন। তো ব্যবসা করলে যে নির্বাচন করা যাবে না তা নয়, কিন্তু তার ব্যবসায়িক যে প্রতিপত্তি, তার অর্থ, তার সেটি যদি ব্যবহার করা হয় এবং সেই অর্থটা কি উপায়ে অর্জিত সেটাও মানুষ দেখতে চাইবে। সবটা মিলে বিএনপি এইসব বিচার বিবেচনা করেই তালিকা ঘোষণা করা হয়েছে। আবার আরেকটি প্রশ্ন, এই তালিকাটাই কিন্তু চূড়ান্ত নয়। মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত সংযোজন বিয়োজন হতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। অপূর্ব জাহাঙ্গীর, যেমনটি আমরা দেখলাম যে এবার অনেকটা হার্ড লাইনেই গেল অন্তর্বর্তী সরকার, এবং জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মাঝে যে মত পার্থক্য, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, এবং গণভোট বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন যে জাতীয় ঐকমত্য কমিশন আমরা দেখেছি 8.5 মাস দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে গেছে রাজনৈতিক দলগুলোর সাথে, তারপরও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জটিলতার অবসান হয়নি। 1 সপ্তাহের মধ্যে অবসান হবে কি? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহযোগিতা শুভেচ্ছা। প্রথমত আপনি 2টা ওয়ার্ড ইউজ করেছেন, হার্ড লাইন এবং উদ্বেগ। আমি এই 2টা মনে করি না। উদ্বেগ আজকে প্রকাশ করা হয়নি, হার্ড লাইনও আমি এটাকে বলবো না। দেখেন সব গণমাধ্যমে এসেছে। আমি শেষ করি। সেটা হচ্ছে, দেখেন, ঐক্যমতে আসা খুব সোজা ব্যাপার না। আমরা অনেক দূর ঐক্যমত কমিশনের দ্বারা এগিয়েছি, কিছু জায়গায় যেহেতু এখনো দ্বিমত আছে। তো আমি এটাকে, যেহেতু এই রাজনৈতিক দলগুলা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে এত বছর, তারা একসাথে হয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে? এবং এটা তো আগে আমরা লাস্ট 15 বছর দেখেছি। এই সরকার মনে করে যে এই উদাহরণটা আবার আসতে পারে,
এখানে আবার আসতে পারে। এবং যেমন আজকে একটা প্রশ্নও করেছিল এই প্রেস কনফারেন্সে উপদেষ্টা আসিফ নজরুলকে যে সরকার এখানে আর ফ্যাসিলিটেট করবে কিনা। তো উনি বলেছে যে সরকার আর করবে না, সরকার 1 সপ্তাহ টাইম দিয়েছে, তারপর সরকার নিজে একটা ডিসিশন নেবে। কিন্তু যেহেতু রাজনৈতিক দলগুলোর এই প্র্যাকটিসটা আছে যে সবাই বসে একটা জায়গায় আসতে পারে উইদাউট দ্য ইন্টারফিয়ারেন্স অফ আ গভর্নমেন্ট, সো ওই জায়গাটা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার একটু খতিয়ে দেখতে চায় যে এটা নিজেরা কথা বলে একটা জায়গায় আসা যায় কিনা। দেখেন আমি যেটা বললাম প্রথমে, আমার কাছে মনে হয় না বাংলাদেশের মতো যে একটা জায়গায় যেখানে পলিটিক্যাল প্র্যাকটিসটা এক ধরনের, সেখানে ঐক্যমতে আসাটা এত সোজা, আবার কঠিনও কিছু না। সো আমরা 1 সপ্তাহটা দেখি যে ঐক্যমতে আসতে পারে কিনা। আদারওয়াইজ সরকার তো সরকারি ডিসিশন নিবেই, এটা তো সরকার বলেই দিয়েছে। সরকার কিন্তু বারবার বলেছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে হবে, এবং যে ফেব্রুয়ারিতে নির্বাচনটাও কিন্তু আবার ইনশিওর করেছে। সো আমি এটাকে মানে আই উডন্ট ইভেন কল এটা বাম্প ইন দ্য রোড, এটা একটা প্রক্রিয়ার মাঝে হয়েছে, 1 সপ্তাহ সময় আছে, তারপর সরকার ডিসিশন নেবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে যে মত পার্থক্য বা মতভেদ আমরা দেখছি, সেটি কি নির্বাচনকে কোনোভাবে ঝুঁকিতে ফেলছে? একদমই না। নির্বাচনের মতো হবে, ফেব্রুয়ারিতে হবে। মানে প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম থেকেই একটা কথা বলেছিল, যদি কোনো সংস্কার না হয় কোনো সংস্কার না, নির্বাচনের জায়গায়। আমি এটার সাথে নির্বাচনের কোনো দেখি না। যদি দেখা যায় যে কোনো একটা জায়গায় হয়ে গেল যে কোনো কনসেনসাসেই আসা যাচ্ছে না, কনসেনসাসে আসা হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নির্বাচন হয়ে যাবে, নির্বাচনে যেই দল আসবে সেই দল দেশ চালাবেন। কিন্তু যেহেতু আমরা একটা উঁচু নিচুর মধ্যে দিয়ে গেছি লাস্ট 15 বছর, আমাদের এখনো আশা আছে যে পলিটিক্যাল পার্টিগুলো কোনো না কোনোভাবে একটা জায়গায় আসতে পারে। আদারওয়াইজ যে বললাম যে সরকারও একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে, যদি পলিটিক্যাল পার্টিরা সবাই এসে বলে যে না আমরা কোনো সংস্কারই চাই না, এটাই, তবে কোনো সংস্কার হবে না, নির্বাচনে চলে যাবে। নির্বাচনের সাথে এটার আমি দেখছি না যে কোনো বাধা কোনো জায়গা আছে। নির্বাচন মানে আজকে বিএনপি প্রার্থী নমিনেট করলো, এটা তো সবচেয়ে বড় সিগন্যাল যে নির্বাচন সামনে হতে যাচ্ছে, এভরিবডি ইজ প্রিপেয়ারিং ফর ইট। সো এটা নিয়ে কোনো বাধা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন তো রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘদিন আলোচনা চালিয়ে গেছে, এবং জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে কেন্দ্র করে আমরা দেখলাম যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হলো। বিএনপির তরফ থেকে অভিযোগ করা হলো তারা প্রতারিত হয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কিন্তু প্রধান উপদেষ্টা স্বয়ং, তারপরও বিএনপির তরফ থেকে অভিযোগ কেন, সমন্বয় কেন করা গেল না? সেটা হয়তো বিএনপির কাউকে জিজ্ঞেস করলে ওনারা হয়তো ভালো উত্তর দিতে পারবে। আমি দেখেন, ঐকমত্য কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হিসেবে কাজ করেছে। প্রধান উপদেষ্টা অবশ্যই এটা চেয়ারম্যান ছিল, কিন্তু প্রধান উপদেষ্টাও কতদূর এটার ডিবেটে অংশ নিয়েছে সেটাও আমরা দেখেছি। হি ওয়াজ মোর লাইক একটা মুকুটের তাজের মতো ওখানে অবস্থানটা নিয়েছে, যেহেতু হি হ্যাজ আ ট্যালেন্ট অফ ব্রিঙ্গিং পিপল টুগেদার, উনার ওই পার্সোনালিটিটা ইউজ করেছে। কিন্তু অ্যাজ অফ টেকনিক্যালিটিস ডিবেট আমার মনে হয় হচ্ছে, দেখেন এই কমিশনটা একটা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিয়েছে। এই মতামতটা যে সব সরকার গ্রহণ করবে তাও না, সরকারও পুরাটা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। সো আমার কথা হচ্ছে যে এই মতামতকে কেন্দ্র করে এত উত্তেজিত হওয়ার পার্সোনালি আমি কিছু হওয়ার মনে করি না। ঠিক আছে, মতামত দিয়েছে, আগে কার্যকর হোক, দেন সরকার যেটা বাস্তবায়ন করবে সেইটার উপর যদি ডিবেট হয়, দ্যাটস অ্যানাদার থিং, সেটার উপরই হতে পারে। কিন্তু ঐকমত্য কমিশনের মতামত নিয়েই এত চিল্লাচিল্লি হওয়াটা আমার কাছে মনে হয় যে একটু হয়তো দরকার নাই আর কি। ঐকমত্য কমিশন 30টি রাজনৈতিক দলের সাথে আলোচনা চালিয়েছে, সেখানে 25টি রাজনৈতিক দল ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষরও করেছে। স্বাক্ষর করার পরেও আমরা দেখছি যে জুলাই সনদ কেন্দ্রিক জটিলতার অবসান হচ্ছে না, এবং রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করছে যে খসড়া এক ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়টি আলোচনায় আনতে চাই। অপূর্ব জাহাঙ্গীর, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, স্বাক্ষরের পর জুলাই সনদে পরিবর্তন আনা হয়েছে এমন অভিযোগ করছে কোনো রাজনৈতিক দল, আসলেই কি তাই? আমার মনে হয় না। দেখেন, এগেন ঐকমত্য কমিশন একটা মতামত দিয়েছে, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তার নিজস্ব একটা মতামত তো থাকবে। সে রাজনৈতিক সব দলের সাথে বসেছে এবং সবার ভিন্ন মত ছিল, এবং যেহেতু রাজনৈতিক দলগুলো কিছু কিছু জায়গায় কনসেনসাসে পৌঁছাতে পারেনি, সো এখানে ঐকমত্য কমিশনের একটা দায়িত্ব আছে যে এই কমিশনটা যেহেতু এক্সপার্ট দ্বারা নিয়োজিত এবং প্রত্যেকটা কমিশনের হেড এখানে আছে, সো তারা একটা মতামত দিয়েছে যে কি করলে ভালো হয়। এখানে আমি দেখছি না যে কোনো কিছু বাদ হয়েছে বা কোনো কিছু হয়েছে। এখানে নোট অফ ডিসেন্ট নিয়ে কথা হচ্ছে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, বাট দিস ইজ অ্যান ওপিনিয়ন, এটা ঐকমত্য কমিশনের ওপিনিয়ন। এটা অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট এটাকে তারা একটা ওপিনিয়ন দিতে পারবেন, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন। এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিব, এটার সাথে এটা বেইমানি করেছে, এত দূর যাওয়ার আমার মনে হয় না কোনো দরকার আছে এই ইয়েতে। আর যেহেতু এখনো মেইন ভার্ডিক্টটা আসে নাই, এখনো সরকার তো কোনো স্টেপ নেয়নি, সো এটা নিয়ে এখনই এটাকে পলিটিসাইজ করার আমার মনে হয় না যে কোনো দরকার ছিল আর কি। হয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট কেস, বাট এগেন এটা একটা মতামত।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবশ্যই প্রধান উপদেষ্টাকেই জারি করতে হবে এমন দাবি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। এনসিপির তরফ থেকে বলা হচ্ছে প্রেসিডেন্ট চুপ্পুইতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে। সরকার এই বিষয়টি নিয়ে কি ভাবছে? সরকার এই যে এখন 1 সপ্তাহ টাইম দিয়েছে, তারপর সরকার যেহেতু ঐক্যমত কমিশন একটা মতামত দিয়েছে, সরকার এই 1 সপ্তাহটা দেখার পর তারপর নিজের ভার্ডিক্টটা আসবে। সো এখনো পর্যন্ত এটা প্রফেসর ইউনূস সাইন করবে না প্রেসিডেন্ট সাইন করবে, এটা এখনো পর্যন্ত কোনো কংক্রিট ডিসিশনে আসা হয়নি। সরকার সবার কথাই শুনছে, ডিবেটটা তো এখনো হচ্ছে, গণমাধ্যমেও হচ্ছে, পত্রিকাতেও হচ্ছে। সো এটার অবজারভেশনে আছে অন্তর্বর্তীকালীন সরকার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সোহরাব হাসান। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার আসলে অন্তর্বর্তী সরকারের রয়েছে কিনা সে প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে আমরা দেখছি। সে সঙ্গে সরকারের বেঁধে দেওয়া 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো মতপার্থক্য দূর করতে পারবে কি? আসলে এতদিন তো রাজনৈতিক দলগুলো সরকারকে ভয় দেখাতো, এইবার সরকার একটু রাজনৈতিক দলগুলোকে ভয় দেখিয়েছে। হ্যাঁ, যে তোমরা একটা কিছু করো, না হলে আমরা সিদ্ধান্ত দিয়ে দেবো। তো এটা ভালো, মানে একটা কৌশলের লড়াই। একটু সমস্যা আছে রাজনৈতিক দলগুলোর ভিতরে আলোচনা করার, আর সেটা হলো উদ্যোগটা কে নেবে। যে উদ্যোগ নেবে অন্যেরা ভাববে যে সে তার মতটা চাপিয়ে দিতে চায়, আবার সে নমনীয় হয়েছে এমন ভাবনাও আসতে পারে। নমনীয় হয়েছে, হ্যাঁ, জামাত ইসলাম যেমন বিএনপিকে আলোচনায় বসায় আহ্বান জানিয়েছে, তার মধ্যে তার অর্থ হচ্ছে বিএনপির মতটাও সে শুনতে চাচ্ছে বা যুক্তিতর্ক দিতে চাচ্ছে। এটি ভালো। আসলে ক্ষমতার, রাজনৈতিক ক্ষমতার, এটা সরকারি, এক্ষেত্রে সরকারেরই দায় বলবো, অথবা উদ্যোগ বলবো, অথবা তার পরিক্রমা বলবো, যে 3টি ক্ষমতার সরকারের বাইরে 3টি ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হয়েছে। একটা হচ্ছে বিএনপি এবং তার সহযোগী, জামাত ইসলামী ও তার সহযোগী, এবং এনসিপি আরেকটি ভরকেন্দ্র। এটা নিয়ে এই এখন দেখেন জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন, সেটারও কিন্তু এই প্রতিক্রিয়া, তীব্র অথবা নমনীয় প্রতিক্রিয়া কিন্তু এই 3টি অবস্থান থেকেই এসেছে। তবে এও ঠিক স্বীকার করতে হবে যে অনেকগুলো বিষয়ে তো মতৈক্যে পৌঁছানো গেছে। এখন ধরেন গণভোট, সেটাও খুব দূরে না। কেউ বলছে আগে হতে হবে, কেউ বলছে নির্বাচনের দিন। উভয় পক্ষের যুক্তিতর্ক আছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে অভ্যুত্থান, গণমানুষের যে অভ্যুত্থান, সেটি ভোট দিয়ে কেন অনুমোদন নিতে হবে? আইনি অনুমোদন ভিন্ন, কিন্তু মানুষ প্রাণ দিয়ে, জীবন দিয়ে যে অভ্যুত্থান তৈরি করেছে, সেটা প্রয়োজন আছে কিনা। আর আপনি যেটা বলেছেন আদেশ, সাংবিধানিক আদেশ কে দেবেন, আমরা সংসদীয় পদ্ধতি কিন্তু এখন দেশে চলমান। যেহেতু সংসদ নাই, সংসদের পরিবর্তে, মন্ত্রিসভার পরিবর্তে উপদেষ্টা পরিষদ। এখন এই উপদেষ্টা পরিষদই কিন্তু নির্বাহী ক্ষমতার অধিকারী। কিন্তু নির্বাহী, যেহেতু আমাদের সংবিধানে সবকিছুই রাষ্ট্রপতির নামে হয়, এবং রাষ্ট্রপতির সংবিধান এখন তো সংবিধান অনুযায়ী চলছে, আমরা মানি বা না মানি, স্বীকার করি বা অস্বীকার করি। আর কারণ অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। এই সংবিধান অনুযায়ী, যেমন ধরেন আওয়ামী লীগ আমলে, তার আগে বিএনপি আমলে বা এরশাদের আমলে, এরশাদের সময় তখন তো সংসদীয় পদ্ধতি ছিল না, এই 2 সরকারের আমলে যত অঘটন ঘটেছে বা যত ভালো কাজ হয়েছে, যত মন্দ কাজ হয়েছে, সেটা কে করেছেন? প্রধানমন্ত্রী, অর্থাৎ দলীয়, মানে সরকার প্রধান। কিন্তু তিনি কাজগুলো করেছেন কি? সেটা বিশেষ ক্ষমতা আইন বলেন, আইনের অনুমোদন বলুন, ডিজিটাল নিরাপত্তা আইন বলুন, বা সন্ত্রাস দমন আইন বলুন, সব তো অনুমোদন নিতে হয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে। যে কোনো আইন তো রাষ্ট্রপতির স্বাক্ষরই হয়। তো এখন আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি স্বাধীনভাবে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এখন এটি যদি প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী যদি রাষ্ট্রপতির নামে আদেশ জারি হয়, আমি মনে করি না যে সেটা মানে খুব মানে অযৌক্তিক হবে। আমি যারা এই জুলাই অভ্যুত্থানের যারা আমাদের তরুণ বন্ধুদের যারা এই জুলাই অভ্যুত্থানের
অগ্রণী ভূমিকা পালন করেছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের আবেগের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আবেগকে সম্মান করি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই সরকার সাংবিধানিক রাষ্ট্রপতির অধীনেই শপথ নিয়েছে, সরকার পরিচালনা করেছেন। সুতরাং এটা বাধ্যবাধকতা, যেটা যে নির্বাহী প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা, তার উপদেশের বাইরে বা তার পরামর্শের বাইরে কিন্তু রাষ্ট্রপতি যাওয়ার কোনো সুযোগ নেই। এখন সেখানে কার নামে হবে, এটি আমার মনে হয় যে যদি এতই বিতর্ক হয়, আদালতের কাছে যাওয়া, যে আদালত পরামর্শ দেবে, এটি প্রধান উপদেষ্টার স্বাক্ষরে হতে পারে না পারে না। যদি না পারে, আদালত যদি বলে, তাহলে রাষ্ট্রপতির আদেশ হবে। কিন্তু রাষ্ট্রপতির আদেশে যেটা হবে সেটা কিন্তু প্রধান উপদেষ্টারই। কারণ না হলে আওয়ামী লীগ বিএনপি আমলে যত অনাচার হয়েছে, সব কিছুর দায় তো তাহলে সব কিছুর দায় থেকে তো আওয়ামী লীগ বিএনপি নেতৃত্ব মুক্ত থাকে, যে শুধু রাষ্ট্রপতি করেছে। বিষয়টা তো তা না, করেছে সরকার রাষ্ট্রপতির নামে। এখন ভালো কাজটা রাষ্ট্রপতির নামে করলে অসুবিধা কি? এই সে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছেন যে সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায়নি জুলাই সনদের বার্তা, এবং গণভোটের বিষয়বস্তু কি হবে সে বিষয়ে সাধারণ জনগণ অবগত নয়। তাহলে গণভোটের মধ্য দিয়ে জনরায়ের প্রতিফলনের কতটা প্রত্যাশা আমরা রাখতে পারি? এবং সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায়নি জুলাই সনদের বার্তা, তাহলে গণভোটে জনরায়ের প্রতিফলন ঘটবে কি? না, আমাদের জাতীয় সংসদ নির্বাচনে মানুষ কি নির্বাচনী ইশতেহার পড়ে ভোট দেয়? এখানে জুলাই সনদ একটাই, জুলাই সনদের প্রতি আপনাদের আস্থা আছে কি নেই। কারণ যেভাবে লেখা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন যেভাবে লেখা হয়েছে, এটা সাধারণ মানুষ বুঝবে না। শুধু একটাই বুঝবে, জুলাই সনদের প্রতি আস্থা আছে কি নেই। যারা আস্থা আছে মনে করেন তারা বলবে। তবে এক্ষেত্রে জুলাই সনদ, এই গণভোটটা আগে হওয়ার বিপদটা হলো, তখন তো কোনো প্রার্থী ভোটারদের টানতে চাইবে না। কোনো দল করতে পারে, অনেক দল তো নিষ্ক্রিয় থাকতে পারে। বিএনপির মতো দল যদি কোনো সক্রিয়তা না দেখায়, নিষ্ক্রিয় থাকে, তাহলে গণভোটে 50% ভোটার ভোট কেন্দ্রে হাজির করা কিন্তু কঠিন। আর সেটি না হলে পুরো প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে, নৈতিকভাবে হবে, আইনিভাবে হয়তো হবে না, যে 5 ভোটের 4 ভোট পেলে তো বা 3 ভোট একটা সংখ্যা দেখছেন আপনি। আমি একটি নৈতিক প্রশ্ন দেখছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। অপূর্ব জাহাঙ্গীর, যেমনটি এনসিপি তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে। সরকারের ভেতরে একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। কি বলবেন এই মন্তব্যের বিষয়ে? আমি এটাকে পলিটিক্যাল রেটরিক হিসেবেই দেখব। আর আমি আমার জায়গা থেকে অ্যাটলিস্ট দেখছি না যে কেউ নির্বাচনও বানচাল করার চেষ্টা করছে বা কেউ আবার ঐক্যমত কমিশনও হওয়ার চেষ্টা করছে। সরকারের জায়গাতেই আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কিছুদিন আগে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেই বিষয়টি নিয়ে সরকার কি ভাবছে? রাজনৈতিক দলগুলোই তো এই যে সকল উপদেষ্টা রয়েছেন তাদেরকে চুজ করেছেন। উপদেষ্টা পরিষদটা গঠন হয়েছিল কিভাবে? এটা তো রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন মানুষকে সিলেক্ট করেছেন যারা উপদেষ্টা পরিষদে এসেছে। সো এখানে রাজনৈতিক দলগুলো আমার মনে হয় না, মানে তাদেরই সিলেকশনে উপদেষ্টা পরিষদ, তাদের ইচ্ছার প্রতিফলনই কিন্তু এই উপদেষ্টা পরিষদ। সো আমি এগেন, মানে পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক, বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট আর কি। যে এটা রাজনৈতিক দলগুলোই যদি আসলে উপদেষ্টা পরিষদ সিলেক্ট করে থাকে, তাহলে এখন কি সেই উপদেষ্টা পরিষদে কোনো ভাগ হয়ে গেছে? না, আমি তো কোনো ভাগ দেখছি না। মানে ভাগ যদি হতো তাহলে তো দেশ এত বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো বিশেষ দুর্বলতা এমন দেখেন, সকল রাজনৈতিক দল এই কমপ্লেইনটা করে যে অমুক রাজনৈতিক দলের প্রতি উপদেষ্টা। সো আমি এটা মনে করি যে এটার মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ একেবারে নিউট্রালি আছে, কারণ সবার যেহেতু একই কমপ্লেইন, সো তার মানে উপদেষ্টা পরিষদ ইজ ডুইং ইটস জব রাইট। সো এটা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অপূর্ব জাহাঙ্গীর, ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।